লাল রঙের বেনারসি শাড়ি পরে বসে আছে অরুণিকা। আজ প্রথম সে শাড়ি পরেছে। মাউসিয়ার তাকে ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছে। শতাব্দী হুইল চেয়ারে বসে অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ অরুণিকার নতুন জীবন শুরু হতে যাচ্ছে, তাই উপমাও সব অভিমান ভুলে অরুণিকার জন্যই আজ বাসায় ফিরেছে। সানায়া আর রাহিও অরুণিকার বিশেষ অনুরোধে অরুণিকাকে সঙ্গ দিতে এসেছে। এই 5 জন মেয়ে অতিথি ছাড়াও অরুণিকাকে সঙ্গ দেওয়ার জন্য আর কেউ নেই। অরুণিকা বসা থেকে উঠে শতাব্দীর পাশে বসে তার হাতটি ধরল আর বলল, সত্য আপু, আমার ভীষণ ভয় করছে। উপমা অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন ভয় পাচ্ছ অরুণিকা? তোমাকে কোথায় আমরা বাইরে বিয়ে দিচ্ছি বলো? শুধু 3 তলা থেকে 2 তলায় শিফট হবে। অরুণিকা উপমার কথায় মলিন হাসল। কয়েকদিন ধরে আহনাফ তার উপর খুবই ক্ষিপ্ত। সেদিনের ঘটনার পর থেকে আহনাফ খুব দূরত্ব রাখছে। অরুণিকাকে দেখলেই সে সরে যায়। এখন আহনাফ যে তাকে ক্ষমা করেনি এটা সে নিশ্চিত, কিন্তু ক্ষমা না করেও যে আহনাফ তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে এটা নিয়েই তার ভীতি। সে মনে মনে ভাবছে বিয়ের পর আহনাফের সাথে সে কীভাবে উঠা বসা করবে। আহনাফ কি এরপর তাকে ক্ষমা করে দেবে? আহনাফ যদি তার কাছে আসতে চায় তাহলে সে কী করবে, কি বলবে, কিভাবে সম্বোধন করবে? আগে তো আহনাফের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে খুনসুটিতে ব্যস্ত থাকতো। এখন আহনাফ যদি তার বর হয়ে যায় তাহলে কি আগের মতো আহনাফের সাথে ঝগড়া করতে পারবে, নাকি উপমার মতো সব রাগ অভিমান মনের মধ্যে বসে রাখতে হবে? অরুণিকার মনে অনেক প্রশ্ন। এতদিন সে 6 জন পুরুষের কাছে আমানত ছিল, আর এখন শুধুই আহনাফের আমানত হবে। তাদের সম্পর্কের এত বড় পরিবর্তনে অরুণিকা ঠিক কী করা উচিত সে বুঝে উঠতে পারছে না। এমনকি সে কারো কাছে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। সানায়া আর রাহির সাথে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ না। মাউসিয়াতের সাথেও 4 বছরের দূরত্ব থাকায় সেই ঘনিষ্ঠতা অনেক কমে গেছে। এদিকে শতাব্দী কথা বলতে পারে না, আর উপমা আজই এসেছে, তাই অরুণিকা এত কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি। কিছুক্ষণ পর একজন হুজুর অরুণিকার কবুল নেওয়ার জন্য ঘরে এলো। অরুণিকা উপমার হাত শক্ত করে ধরে কেঁদে দিল। অরুণিকাকে কাঁদতে দেখে সবাই ব্যস্ত হয়ে গেল। রুমের বাইরে তুর্য আর ইমন দাঁড়িয়ে আছে। তারা অরুণিকার কান্নার শব্দ পেয়ে ভেতরে এলো। ইমন বলল, অরুণিকা, কবুল বলার পরই না হয় কান্নাকাটি করো, এখন কাঁদছো কেন? মাউসিয়াত ইমনকে উদ্দেশ্য করে ধমকের সুরে বলল, তুমি মেয়েদের কান্নার কারণ বুঝবে না। ও কাঁদলে কাঁদুক না, তুমি আটকাচ্ছ কেন? ইমন মাউসিয়াতের বকুনিকে মুখ ভার করে বলল, শুধু ধমকাবে। তুর্য বলল, তোর বউ তো তাও ধমকাচ্ছে, আর আমার বউ তো মুখে স্কচ টেপ লাগিয়ে বসে আছে, কথাও বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না। আরাফ পেছন থেকে এসে অরুণিকার পাশে বসলো। অরুণিকা আরাফের হাত ধরে বলল, ও তো আমার সাথে রাগ করে আছে। কবুল বলার পর যদি আমাকে বকা দে, আমাকে যদি মারে, তখন কি তুমি আমাকে প্রোটেক্ট করতে আসবে না? আরাফ ব্যস্ত কণ্ঠে বলল, আহনাফ তোমাকে কেন মারবে ওরু? ছোটবেলা থেকে তো বকাঝকা করতো, মাঝে মাঝে আমার কান মলে দেয় না বলো? তখন তো আমি তোমার কাছে অভিযোগ নিয়ে যেতাম। এখন বকলে কি তুমি আর আগের মতো আমাকে প্রোটেক্ট করবে না, আমার পক্ষ নেবে না? তুর্য বলল, টুইঙ্কেল, আমরা সবাই তোমার পক্ষে আছি। আহনাফ যদি তোমাকে কিছু বলে আমরা ওর নাক ফাটিয়ে দেব। তাহলে তোমরা কেন বারবার বলছো বিয়ের পর আমার সব দায়িত্ব ওর একার? তোমরা কি আর আমার দায়িত্ব নেবে না? উপমা অরুণিকার কাঁধে হাত রেখে বলল, অরুণিকা শোনো, বিয়ের পর আমি তোমার রকস্টারের সাথে এই বাসায় এসেছি। মাউসিয়া তো ঠিক তেমনি ইমনের সাথে এখানে আছে, কিন্তু এরপরেও আমার বাবা মা আমার কাছ থেকে দূরে সরে যায়নি। এখনও তারা আমার সব বিষয়ে সিদ্ধান্ত নেয়, আমাকে প্রোটেক্ট করার জন্য নিজেদের সাথে রেখেছেন। তাহলে বাকিরা কেন তোমার প্রোটেক্ট করার জন্য আসবে না? যখনই তোমার কারো প্রয়োজন হবে তখনই সবাই ছুটে আসবে। তুমি তো তাদের প্রাণ, তুমি তো এখনও তাদের ছোট্ট অরুণিকায় আছো। অরুণিকা চোখের পানি মুছে বলল, আগে আহনাফকে বলো আমার সাথে সুন্দর করে কথা বলতে। ও তো আমার সাথে কথাই বলে না, ও কথা না বললে আমি কবুল বলবো না। তুর্য বলল, আচ্ছা আমি ওকে এখানে টেনে আনছি, দেখবে এখনই তোমার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। তুর্য আর ইমন দুজনই নিচে নামলো।
নিচে নেমে আহনাফকে সব জানালো। ইভান সব শুনে মাথায় হাত দিয়ে বলল, শুরু হয়ে গেছে ভংচং করা। যাও দুলামিয়া আহনাফ, যাও যাও, গিয়ে হবু স্ত্রীকে কবুল বলার জন্য রাজি করাও, নয়তো তোমার মান সম্মান আর থাকবে না। আহনাফ বসা থেকে উঠতে উঠতে বলল, পৃথিবীতে আমি মনে হয় প্রথমবার যার বউ তাকে বিয়ের আগে এমন উদ্ভট শর্ত দিয়েছে। ইমন আহনাফের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবই কপাল। আহনাফ উপরে উঠে অরুণিকাকে দেখে চেঁচিয়ে বলল, তুমি কি এখন আমাকে বিয়ে করবা নাকি করবা না? অরুণিকা মুখ ভার করে আরাফের হাত ঝাঁকিয়ে বলল, দেখেছো আরাফ, দেখেছো আমার সাথে কিভাবে কথা বলছে? আরাফ আহনাফকে ইশারায় শান্ত হতে বলল। আরাফ বলল, আহনাফ, তুই ওর সাথে সুন্দর করে কথা বল। এখন তো তোরা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, এখন আর পুরনো বিষয় মনে না রাখাই ভালো। আহনাফ উত্তরে মাথা নেড়ে অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে হালকা হেসে বলল, অরু, তুমি কি কবুল বলবে না? অরুণিকা মুচকি এসে মাথা নেড়ে বলল, হ্যাঁ এখন ঠিক আছে, এখন বলবো, কবুল কবুল কবুল। এরপর অরুণিকা বিয়ের রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করলো। আহনাফ এবার বাঁকা হেসে নিচে নামতে নামতে ভাবল, এবার বুঝবে মজা, এত বছর আমাকে জ্বালিয়ে মেরেছে, এবার সময় আমার হাতে আছে, এখন আমি তোমাকে সব কিছু শুধু আসলে ফিরিয়ে দেবো মিসেস আহনাফ। আহনাফ কবুল বলার পর বিয়ের কার্যবিধি সমাপ্ত হলো। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে অরুণিকাকে আহনাফের ঘরে নিয়ে যাওয়া হবে। আপাতত সে নিজের ঘরেই থাকবে। এদিকে আহনাফের সাথে ছবি তুলতে তুলতে রাত 1টা বেজে গেছে। তবু অরুণিকার ছবি তোলার শখ মেটেনি, তাই সে নিজেই ঘরে বসে একা একা ছবি তুলছে। এদিকে শতাব্দী চোখ পিটপিট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা বলল, সত্যি আপু, আমি তো নিজেকে দেখে প্রেমে পড়ে যাচ্ছি, আমাকে শাড়িতে অনেক ভালো লাগছে না? শতাব্দী চোখের ইশারায় হ্যাঁ বোঝালো। অরুণিকা শতাব্দীর হ্যাঁ শুনে আবার ফোন নিয়ে ছবি উঠাচ্ছে আর বিড়বিড় করে বলছে, কিন্তু ওই আহনাফের বাচ্চাটা একটু আমার প্রশংসা করেনি। হঠাৎ অরুণিকার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে অপরিচিত নম্বর দেখে সে শতাব্দীর দিকে তাকিয়ে বলল, এত রাতে কে ফোন দিয়েছে বলো তো? হয়তো আমার কলেজ ফ্রেন্ড, ফেসবুকে এঙ্গেজ স্ট্যাটাস বসিয়েছি, তাই হয়তো কল দিয়েছে। অরুণিকা কল ধরতে ওপাশ থেকে কেউ একজন বলল, অরু, বিয়েটা কেন করেছো? আমি কতবার তোমাকে বোঝালাম, তবু তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারোনি? অরুণিকা ভ্রুকুচকে বলল, ইমান, আপনি? হ্যাঁ আমি। 1 সপ্তাহ সময় ছিল আমাদের হাতে। বাসার কেউ রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করতে পারতাম, পরে সবাই এমনিতেই মেনে নিত। কি উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ, বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি সব জানি অরু, প্লিজ এখনও সময় আছে, তুমি আমার কাছে চলে আসো। হ্যাঁ, আমি এতদিন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তুমি যখন আমার কাছে চলে আসবে আমি সব ঠিক করে নেব। আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম অরু, শুধু বলার সাহস পাইনি, কিন্তু এখন যখন জেনেছি তুমি আমাকে ভালোবাসো, নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। অরুণিকা কিছু না বলে ফোন কেটে দিয়ে নম্বরটি ব্লক করে দিল। এই নিয়ে ইমানের 17টি নম্বর সে ব্লক করেছে। সে 1 সপ্তাহ ধরে ইমান অরুণিকাকে পালিয়ে আসার জন্য জোরাজোরি করছে, কিন্তু অরুণিকার একটাই উত্তর, সে কোনোভাবেই আরাফদের সাথে প্রতারণা করতে পারবে না। আরাফ যেখানে রাজি নেই সেখানে ওর কোনো হ্যাঁই নেই। অরুণিকা ফোন রেখে শতাব্দীর পাশে বসে বলল, সত্য আপু, আমার না আজকাল সব কিছুই অবাক লাগছে। আমি ইমানকে পছন্দ করি, এ কথাটা ইমান কীভাবে জানলো বলো তো? ইমান এসব জানার পর থেকে আমাকে একটুও শান্তি দিচ্ছে না, বারবার পালিয়ে আসার জন্য জোর করছে। আমি তো আগে থেকে বুঝতাম ও আমাকে পছন্দ করতো, হয়তো এখন আমি ওকে পছন্দ করি এটা জানার পর থেকে জোরাজুরি করছে। কিন্তু যা হচ্ছে তাতে আমি খুব অবাক হচ্ছি, কারণ এ বাড়িতে কেউ একজন তো চাইতো আমার আর আহনাফের বিয়ে না হোক, কারণ ইমান জোর করলে আমি পালিয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই না? কিন্তু আমি পালাচ্ছি না, কারণ আমি আরবদের কষ্ট দিতে চাই না। আর এটা আরফরা ভালোভাবে জানে যে আমি ওদের ধোকা দেবো না, কিন্তু কে জানে না এটা? মৌ ভাবিও জানে আমি আরফের কথার অমান্য হই না। ভাবি তো আমাকে ছোটোবেলা থেকেই জানে, আমাকে চেনে না শুধু আরবান মামা, আর আমার ওনাকেই সন্দেহ হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছি না উনি কেনই বা ইমানকে এসব বলবে। শতাব্দী অরুণিকাকে কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। অরুণিকা শতাব্দীর হাত ধরে বলল, চিন্তা করো না আপু, আমি পালাবো না। অরুণিকা তার আপন মানুষদের ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, আহনাফকে আমি অমন ভালোবাসি না, হয়তো যে ভালোবাসা তোমার আর তাহমিদের মধ্যে আছে সে ভালোবাসা আমাদের মধ্যে নেই, কিন্তু আহনাফকে আমি অনেক ভালোবাসি।
যে ভালোবাসায় শুধু বিশ্বাস আছে, আমার আর আহনাফের অনুভূতিহীন ভালোবাসা। চমৎকার না শুধু আপু? এদিকে মুর্শিদ জুবাইর আর রিয়াজুর রহমান মুখোমুখি বসে আছেন। মুর্শিদ জুবাইর গম্ভীর মুখে বললেন, তুই এত কিছু কিভাবে জানলি রিয়াজ? রিয়াজুর রহমান বললেন, শাহবাজ খান জানিয়েছে। ওনাকে নাকি অরুণিকা আর আহনাফের বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি, অরুণিকার সাথে দেখা করতে দেওয়া হয়নি। সবাই ভাবছে উনি মির্জা গ্রুপের সাথে মিলিত হয়ে রাতে খুন করিয়েছে, কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো। খুন করিয়েছে রহমতুল্লাহ, আর রহমতুল্লাহকে সব তথ্য দিয়েছে তার ছেলে রোকন। মুর্শিদ জুবাইর বললেন, কিন্তু রহমতুল্লাহর এখানে কী লাভ হলো? রিয়াজুর রহমান বললেন, এটাই তো বুঝতে পারছি না। তুই বললি রহমতুল্লাহ সেদিন তোর কথায় আমবাগান গিয়েছিল, তার মানে সে আগে থেকে জানতো তোকে মৈত্রী গ্রুপের কেউ একজন ফোন দেবে। এদের 6 জনের বেঁচে যাওয়া কোনো ভাগ্যের খেলা ছিল না, এটা ওদেরই পরিকল্পনার অংশ ছিল। কিন্তু অরুণিকার বেঁচে যাওয়াটা ওদের ভাবনার বাইরে ছিল। এখন তোর কথা মতো ওদের 6 জনের ভাষ্য মতে আর উপমা আর তুর্যের বিয়ের দিনের ঘটনা সব কিছু ক্যালকুলেশন করে বুঝলাম ওদের বিয়ে হোক এটা কেউ চায় না। যে ওদের বাঁচিয়ে রেখেছে সেই মূলত চায় না। শতাব্দী নামের ওই মেয়েটির বিয়ের দিন ওদের কিছু লোক পিছু নিয়েছে, তাই তাহমিদ দ্বিতীয়বার শতাব্দীকে নিয়ে ভাবার কোনো সুযোগ পায়নি। তুর্য আর উপমার বিয়ের দিন ওদের উপর হামলা হয়েছিল। ইমন আর মাউসিয়তের বিয়ের আগে আদিলের খুন হয়েছিল। আবার এখন অরুণিকা আর আহনাফের বিয়ের আগে নতুন কোনো ঝামেলা করার সম্ভাবনা থাকতেও পারে। মুর্শিদ জুবাইর বললেন, এর একটা কারণ থাকতে পারে। বিয়ে হলে ওদের সম্পত্তির ভাগ ওদের স্ত্রীদের নামে চলে যাবে। এরপর উইল অনুসারে তাদের স্ত্রীদের মৃত্যুর পর তাদের সন্তান না থাকলে এই ভাগ কেউই পাবে না। রিয়াজুর রহমান বললেন, তাহলে সব কিছু ঘুরে ফিরে সম্পত্তির ভাগে এসে আটকাচ্ছে। কিন্তু ওরা বেঁচে থাকুক বা মারা যাক, সম্পত্তি এমনিতেও বাইরের কেউ পাবে না। তাহলে? মুর্শিদ জুবাইর রিয়াজুর রহমানকে থামিয়ে দিয়ে বললেন, পাবে, অরুণিকা পাবে। অরুণিকার কিছু হলে তার স্বামী পাবে। রিয়াজুর রহমান টেবিলের উপর জোরে চাপড় মেরে বললেন, দ্যাটস এ গ্রেট ইনফরমেশন। আমি এটাই জানতে চাচ্ছিলাম। অরুণিকা আহনাফকে বিয়ে না করলে তো তাদের সব কাজ সমাধান হয়ে গেল, আর হয়তো তাই রহমতুল্লাহ আহনাফকে মেরে ফেলার পরিকল্পনা করছে। মুর্শিদ জুবাইর বললেন, হ্যাঁ এটাই তো। তাই রহমতুল্লাহ অরুণিকাকে আহনাফের বিরুদ্ধে অনেক কিছু বুঝিয়েছিল, আর অরুণিকা নিজেই সব আরাফকে জানিয়েছিল। রিয়াজুর রহমান বললেন, তাহলে তারা প্রথমে অরুণিকাকে এই বিয়ে থেকে দূরে সরাতে চেয়েছে। কাজ হচ্ছিল না, তাই এখন আহনাফকে মারার পরিকল্পনা করছে। এখন আমাদের এদের দুজনের সাহায্যে খুনিকে বের করতে হবে, আর শাহবাজ খান এই কেসে আমাদের সাহায্য করবে। রিয়াজুর রহমান শাহবাজ খানকে ফোন করতে তিনি আশ্বস্ত করলেন তিনি এই কেসে সাহায্য করবেন, আর বললেন, মিডিয়া এতদিন মনে করতো আমি মির্জাদের সাথে মিলিত হয়ে খুন করিয়েছে, কিন্তু মির্জাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু ওদের একটা কেসে মৈত্রীদের বিরুদ্ধে গিয়ে সাহায্য করেছিলাম। এই নিয়ে মৈত্রীদের সাথে আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা ছিল মিডিয়ার। আর আমি মিডিয়াকে নিজের নিরপরাধ হওয়ার প্রমাণ দিতে আগ্রহী ছিলাম না, কিন্তু আমি শুধু আমার ছোট বোনের শেষ চিহ্নটাকে আঁকড়ে রাখতে চেয়েছি। আমি চাই অরুণিকা তার মামার সাথে কথা বলুক, আর তাই আমার ভাগ্নের জন্য আমি আসল খুনিকে সামনে আনার চেষ্টা করব। এদিকে অরুণিকা বিকেলে হাঁটতে হাঁটতে লাইব্রেরিতে ঢুকে থমকে গেল। ভ্রুকুচকে বলে উঠল, আরবান মামা, আপনি এখানে? আরবান তালুকদার মুচকি এসে বললেন, এই তো সময় কাটছিল না, তাই ভাবছি এখানে এসে বই পড়ি। ও আচ্ছা। অরুণিকা খেয়াল করলো আরবান তালুকদার তাকের উপর কিছু একটা লুকিয়ে রেখেছেন। আরবান তালুকদার সামনে থাকা একটা বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেলেন। অরুণিকা এবার ভেতরে ঢুকলো, আর সেই জায়গায় হাত দিতে দেখলো একটি চাবি। অরুণিকা চাবিটা নিয়ে ভাবতে লাগলো, এই চাবিটা তো। অরুণিকার কিছু মনে পড়তে সে লাইব্রেরি থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। সে সারাদিন বসে বসে শুধু একটা কথাই ভাবছে, আরবান মামা এই চাবিটা কেন খুঁজছিল? এটা তো আহনাফের রুমের চাবি। মূলত লাইব্রেরিতে প্রতিটা রুমের আলাদা চাবি রাখা থাকে, আর আহনাফের রুমের চাবির গায়ে একটা চিহ্ন আছে। সেই চিহ্ন দেখে অরুণিকা চিনতে পেরেছে এটা আহনাফের রুমের চাবি। সন্ধ্যায় আরাফের সাথে এই বিষয়ে কথা বলার জন্য তার রুমের কাছাকাছি আসতে সে শুনল ভেতর থেকে তাহমিদ বলছে, আহনাফকে এখন সাবধান থাকতে হবে। ওরা চায়নি অরুণিকার সাথে আহনাফের বিয়েটা হোক। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা আহনাফকে মেরে ফেলার চেষ্টা করবে। অরুণিকা মনে মনে ভাবলো, আহনাফকে কেউ মারতে চাইছে, কিন্তু কেন? অরুণিকা আবার সরে আসতে আরবান তালুকদারের মুখোমুখি হলো। আরবান তালুকদারের চোখে মুখে চিন্তার ছাপ। অরুণিকা তাকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে সরে আসলো।